আচ্ছা, পথের পাঁচালী সেই প্রসন্ন গুরুমশাইকে মনে আছে? দোকান চলতো গোটা দিন ধরে, আর তার সঙ্গে ছাত্র পড়ানো এবং ছাত্রদের সহবত শেখাতে বেতের বাড়ি। অনেকে বলছেন এ রাজ্যে ঠিক উল্টোটা হয়। যদি কোনো পুলিশকর্মী সহবত মেনে তার ন্যূনতম কর্তব্যটুকু মেনে কাজ করেন, তাহলে বেতের বাড়ি হয়তো নয়, কিন্তু চোখ রাঙানি, কখনো চর, কখনো বা প্রকাশ্য দিবালোকে কান ধরে ওঠবোস করানোর হুমকি শুনতে হয় তাকে। আর এইসব করেও এই স্বঘোষিত গুরুমশাইরা সবাই পার পেয়ে যাচ্ছেন। আসলে অ্যাব্রাহাম লিঙ্কন বহু বছর আগে কথাটা বলে গেছিলেন, ইফ ইউ ওয়ান্ট টু টেস্ট আ ম্যানস ক্যারেক্টার, গিভ হিম পাওয়ার। আমাদের এ রাজ্যে সেই বিচিত্র ক্ষমতাশালীদের রঙ্গ নিয়ে আমাদের এই অনুষ্ঠানের প্রথম পর্ব, আমাদের আজকের বিষয়। রং রুটে গাড়ি আটকে ফের দোলার হুমকির মুখে পুলিশ। আইন ভাঙাই বুঝি শাসকের আইন? আলোচনার জন্য আমার একদিকে রয়েছেন সন্ধি মুখোপাধ্যায়, প্রাক্তন পুলিশ কর্তা, আছেন অশোক সরকার, বিজেপি নেতা, আছেন অশোক ঘোষ, বামফ্রন্ট নেতা, এবং বিজন সরকার, শিক্ষক। ওদের কাছে আসবো, কিন্তু যে ঘটনাটা আমাদের এই অনুষ্ঠানটা করতে বাধ্য করলো, কারণ একবার নয় বারবার এই রাজ্যে প্রায় একই ধরনের ঘটনা ঘটছে, এবং ঘটনা যারা ঘটাচ্ছেন বলে অভিযোগ, তারা নিজেরা অবশ্য অস্বীকার করছেন, তারা কিন্তু পার পেয়ে যাচ্ছেন। দেখুন, ফের রাজপথে দোলা সেনের দাদাগিরির অভিযোগ। ফের আইন ভেঙেও পুলিশকে চোখ রাঙানি, চর মারার হুমকি। ফের অভিযুক্ত তৃণমূল নেত্রী দোলা সেন। শুক্রবার সকাল চিনার পার্কের মোড়ে যান চলাচল নিয়ন্ত্রণ করছিলেন সিভিক ভলান্টিয়ার বিভাস রায়। অভিযোগ, তখনই ট্রাফিক আইন ভেঙে উল্টো দিক থেকে ঢুকে পড়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেনের গাড়ি। মোড়ের মাথায় যানজট তৈরি হয়ে যাওয়ার আশঙ্কায় তৎক্ষণাৎ গাড়িটিকে আটকান কর্তব্যরত সিভিক ভলান্টিয়ার। ম্যাডাম এসছে রং সাইড দিয়ে এসছে, তো আমি বলেছি এখান যাওয়া যাবে। উনি বলছে আমি এখান দিয়ে যাবো, ঠিক আছে, বলছে এখানে এমপি আছে। আল্লাহ এমপি কি তাহলে কি সিগন্যাল কি মানবে না? এতে আরও ক্ষেপে যান গাড়ির চালক। এই পরিস্থিতিতে ঘটনাস্থলে পৌঁছন ট্রাফিক কিয়স্কের অফিসার এবং অন্য সিভিক ভলান্টিয়াররা। ততক্ষণে আসরে খোদ তৃণমূল সাংসদ। গাড়ির পেছনের সিটে বসেই তিনি ওই অফিসারকে বলেন, এই সিভিক পুলিশ আমাকে গালাগালি দিয়েছে। তৎক্ষণাৎ অভিযোগ অস্বীকার করেন কর্তব্যরত সিভিক ভলান্টিয়ার। অফিসারকে দেখে উনি বলছে আমি নাকি গালাগালি করি। সোলাসেন বলে কি বলেছে? বলেছে আপনাকে কান্দে উঠবোস করতে হবে, আর বলছে নাহলে চর মার। তারপর আমার নাম লিখে নিয়ে উনি চলে বলে আমি ইমিডিয়েটলি ব্যবস্থা করছি আপনার। শাসক দলের সাংসদদের এমন আচরণে হতবাক সিভিক ভলান্টিয়ারদের প্রশ্ন, রং রুটে গাড়ি চালালে তা আটকানো কি অপরাধ? আমরা যতটা চেষ্টা করি আমাদের সবাইকে শান্তি সিস্টেমভাবে, সবাইকে সুফলভাবে যাতে এগোতে পারে, সব জায়গায় যেতে পারে, অ্যাম্বুলেন্স আসছে, সবাই যাতে ঠিকভাবে ঠিক টাইম মতো যেতে পারে সেই ব্যবস্থাটা আমরা করব। প্রত্যাশিতভাবেই তৃণমূল সাংসদ অভিযোগ অস্বীকার করেছেন। এর খবর সর্বৈব মিথ্যে। আমার সঙ্গে চিনার পার্কে কারুর কোনো অসদ্ভাব হয়নি, কোনো পুলিশের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, আশা করি পুলিশেরও আমার বিরুদ্ধে নেই, কারণ কিছু ঘটনা ঘটেনি। এদিকে ঘটনাস্থলে উপস্থিত সিভিক ভলান্টিয়ারদের দাবি, তারা লিখিতভাবে ওপরওয়ালার কাছে অভিযোগ জানিয়েছেন। যদিও বিধাননগর কমিশনারেটের ডিসি ট্রাফিকের বক্তব্য, তিনি অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন। कोई कंप्लेन नहीं मिली, कंप्लेन मिलेगी तो करेंगे। अभी तक वी हैव नॉट रिसीव्ड एनी कंप्लेन फ्रॉम एनीवन। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, তবে কি অভিযোগ পাননি বলে দায় এড়াতে চাইছেন ডিসি ট্রাফিক? বিরোধীদের কটাক্ষ, তৃণমূল আমলে আর কি বা আশা করা যায়, বিশেষ করে অভিযুক্তের নাম যখন দোলা সেন। কারণ দোলার বিরুদ্ধে পথে নেমে শাসনের অভিযোগ নতুন নয়। 2012-র 17 ফেব্রুয়ারি নিরাপত্তার কারণে বালি ব্রিজ দিয়ে পণ্যবাহী গাড়ি চলাচল নিষিদ্ধ হওয়ায় একটি মিনি ট্রাকের পথ আটকেছিলেন কর্তব্যরত নিরাপত্তা কর্মী। সেই অপরাধেই তাঁকে চর মারার অভিযোগ উঠেছিল তৃণমূলের শ্রমিক সংগঠনের নেত্রী দোলা সেনের বিরুদ্ধে। তারপর অবশ্য দলীয় স্তরে শাস্তি তো দূরের কথা, তাকে সাংসদ করে রাজ্যসভায় পাঠান মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর আরও একবার ফের সেই দোলার বিরুদ্ধেই দাদাগিরির অভিযোগ। প্রকাশ সিনহা ও জয়ন্ত পাল, এবিপি আনন্দ। সন্ধ্যা বেশি দিন আগের কথা নয়, আজকে 19 তারিখ, গত 12 তারিখ মনীষ সিসোদিয়া, দিল্লির উপমুখ্যমন্ত্রী, তার গাড়িটা যা নির্ধারিত গতি তার থেকে সামান্য বেশি গতিতে যাচ্ছিল। খাজুরি খাস চক, সেখানে ট্রাফিক কনস্টেবল যিনি ছিলেন তার চোখে পড়ে, তিনি ফোন করেন পরের চকে, গাড়িটা আটকানো হয়, মন্ত্রীর কাছ থেকে 400 টাকা ফাইন আদায় করা হয়। কেউ তাকে চর মারেনি, কেউ কান ধরে উদ্বোস করার হুমকি দেয়নি, উপরন্তু মুকেশ চন্দ্র, স্পেশাল কমিশনার অফ পুলিশ ট্রাফিক, তিনি বলেন কোট আনকোট সমস্ত প্রেসকে যে ওই পুলিশ কর্মী শুধু তার ডিউটিটা করেছে এবং ভালো কাজ করেছে।
আর তার পাশাপাশি বসান আজকের কলকাতার পশ্চিমবঙ্গের এই ছবি। এই বৈপরীত্য পশ্চিমবাংলার একটি ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে। আমার খুব ভালো লাগছে যে এই তরুণ যুবকটি আমাদের এই মাননীয় পার্লামেন্টারি সদস্য তাকে সামনে বলেছেন যে উনি আছেন তো কি, আইনটা তো সবাইকে মানতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইনের শাসন এবং আইনকে যে শ্রদ্ধা করতে হয়, এটা কিন্তু এদের কাছ থেকে শেখার কথা। এবং যেটা আমার বোলান গঙ্গোপাধ্যায়ের দেখলাম, উনি যা বলেছেন আমি তার সঙ্গে একমত। উনি বলেছেন আসলে মনটা যদি একনায়কতন্ত্রের হয়, রাজার মন হয়, কতদিন আর শুধু ভান করে থাকবেন? এই গণতান্ত্রিক ব্যবস্থা যে সবাইকে সম্মান করতে হয়, শ্রদ্ধা করতে হয়, কত কবে আসল চেহারাটা বেরিয়েই পড়ে। খুব দুর্ভাগ্য যে মানুষেরা মানুষের কল্যাণে কাজ করবেন বলে, মানুষের পাশে দাঁড়াবেন, মানুষের উন্নয়নের জন্য কাজ করবেন বলে আসলে কি ধরনের মানুষেরা আসছেন। এবং প্রত্যেকটা দেখুন সন্দীপদা, প্রত্যাঘাত করা হচ্ছে। বাপি চক্রবর্তী তৃণমূল কাউন্সিলরের স্বামী, তাকে অ্যারেস্ট করলেন আইসি, তাকে বদলি করা হলো 2-3 দিন আগের ঘটনা। দুর্ভাগ্য প্রত্যেকটা ঘটনা। এই যে যারা ছেলেটি কত চোখে স্বপ্ন ছিল, দায়িত্ব পালন করবেন, রাজ্যের এই ট্রাফিক ব্যবস্থা উন্নতি করবেন, রাজ্যের সুনাম হবে, স্বরাষ্ট্র দপ্তরে সবাই ভালো বলবে, সেই ছেলেটি তরুণ একটি ছেলের অভিজ্ঞতা। এবং আবার শব্দকে এবং বটম লাইনটা আরো ট্র্যাজিক, সেটা হচ্ছে যে তার কমপ্লেন সম্পূর্ণ ডিনাই করা হচ্ছে। বলা হচ্ছে উচ্চপদস্থ পুলিশ কর্তারা বলছেন পাশে দাঁড়ানো দূরের কথা, দিল্লিতে মুকেশ চন্দ্র পাশে দাঁড়িয়েছিলেন, সেখানে ডিফাই করা হচ্ছে এবং তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হয়েছে, তো মানে বাড়িতেও এই মুহূর্তে তাকে পাওয়া যাচ্ছে না। এবং দিল্লি অর্থাৎ কি প্রচন্ড চাপ এই ছেলেটির ওপর। এবং যারা একটা কথা যদি আপনারা সবাই জানেন, এই যে ট্রাফিকে যারা কাজ করেন সকাল থেকে সন্ধে পর্যন্ত, কি একটা আমাদের অবস্থার মধ্যে, গরমে, রোদে, জলে, এই সব দিকে পেট্রোলের ধোঁয়ার মধ্যেখানে, যেটা অত্যন্ত শরীরের পক্ষে ক্ষতিকর, চেষ্টা করেন সবটা সুষ্ঠু করতে, মানুষের যেন সুবিধা হয়, দায়িত্ব পালন করতে। তার পাশাপাশি রাজনীতি দলে যারা নেতৃত্বে আছেন, কি ধরনের মানুষ আজকে গণতান্ত্রিক ব্যবস্থার একবারে ওপরে আছেন, যাদের এই আইনের শাসনকে সুপ্রতিষ্ঠিত করার ব্যাপারে সাহায্য করার কথা, তাদের একের পর এক ঘটনা। আমার তো মনে আছে ট্রাফিকের একটি কনস্টেবল, সে তার দায়িত্ব পালন করছে, সরকারের যারা চালান তা দয়া করে মনে করুন এরা কিন্তু সরকারের দেওয়া দায়িত্ব পালন করছে নিষ্ঠার সঙ্গে, সারাদিন ঐকান্তিক পরিশ্রম করে। সেই ঘটনায় যাদের একজন মাননীয় লোকসভা সদস্য, তাকে একটা গাড়ি থেকে নেমে থাপ্পড় মারেন। থাপ্পড় মারার পর যখন সে আশপাশের লোকেরাও আসে, তখন সেটাকে সব থেকে আরো খারাপ লাগে। এবং এই জায়গাতে থেকে, এই সম্মানের পদে থেকে তারা যখন পরে ওটাকে অস্বীকার করেন, অস্বীকার করার মতো এই ক্ষুদ্রতাতে নেমে আসেন। ওরা বলেন, তারা সোজাসুজি বলছে, তারপরে অস্বীকার করবেন আমি বলিনি। এই মিথ্যাচারণ করতে হয় এই পদে থেকে, যে পদগুলির সম্মানের, যে পদগুলির বা আমাদের গুরুত্ব ওরা বোঝে না। এটাই দুর্ভাগ্য। অভিযোগটা উঠেছে সন্দীপবাবু, না অভিযোগটা উঠেছে, যিনি অভিযোগ করলেন সেটা খুব ভালো। শুনুন, যেটা বললেন সেটা যে একদম আপনি বুঝবেন না। রাস্তায় বহুদিন চাকরি করেছি, এগুলো বুঝি কোনটা বললে কোনটা ঠিক কোনটা ঠিক নয়, এই বোধটা থাকলে আপনি বলতেন না। এটা অভিযোগ দোলা সেন নিজে বললেন, তো আপনি কনফার্ম হচ্ছেন কি করে যতক্ষণ না তদন্ত হলো? না এটা ঠিক হতে পারে, তদন্তটা কমপ্লিট হওয়ার আগে আপনি এতটা কনফার্ম হচ্ছেন কেন? সারা রাজ্যের লোক সন্দীপদা, কমপ্লেন লেটারটা ভ্যানিশ হয়ে গেল, তদন্তের কথা বলছেন দুজন। এই হচ্ছে আপনার তদন্তের কথা বলছে, কমপ্লেন লেটারটা যেখানে ভ্যানিশ হয়ে গেল এবং উচ্চপদস্থ পুলিশ কর্তারা গোটা বিষয়টা কোন রকম প্রতিবাদপত্র, কোন রকম অভিযোগপত্র পাওয়ার কথা সম্পূর্ণ অস্বীকার করতে পারেন, সেখানে তদন্ত হয় নাকি? দিল্লি তারা কি বিশ্বাস করে এই ঘটনাটা? এনিবডি অন দ্য স্ট্রিট গো এন্ড আস্ক देम। আমি পুরনো কয়েকটা ঘটনা দেই, দুজনকে বিশ্বাস করাতে হয়তো সুবিধা হবে। আমি এই রাজ্যের এই শহর সংলগ্ন পুরনো কিছু ঘটনা আপনাদের সামনে রাখছি, দেখুন। हम भी वो हैं जो कभी किसी के पीछे नहीं खड़े होते, जहां खड़े हो जाते हैं लाइन वहीं से शुरू होती है। বিরোধীদের দাবি, বলিউডি ছবির এই বিখ্যাত ডায়লগকেই এখন আত্মবাক্য করে ফেলেছেন এ রাজ্যের শাসক দলের নেতা নেত্রীরা। উল্টো দিকে পুলিশের অবস্থা এখন অনেকটা এরকম। मारो हमको जिंदा मत छोड़ो, हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है। অনেকেই বলছেন বেচারা পুলিশ থানায় থাকলেও রক্ষে নেই, আর বাইরে বেরোলে তো মহা বিপদ। শাসক রং রুটে গেলেও রাইট, ধরলে নয় থাপ্পড় নয় হুমকি। আর একাকি দোলা সেন
উদাহরণ ভুরি ভুরি। মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে পথচারীকে ধাক্কা মারার পর ট্রাফিক কনস্টেবল ধরলে তাকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে মেয়রের ভাইজির বিরুদ্ধে, কিন্তু তারপরও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। বছর 3 আগে খিদিরপুরে রাস্তায় এক পুলিশ অফিসারকে নিগ্রহের অভিযোগ উঠেছিল খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো আকাশের বিরুদ্ধে। দীর্ঘ টালবাহানার পর পুলিশ গ্রেফতার করে, পরে জামিনে মুক্তি। গাড়ি আটকানোয় সম্প্রতি ট্রাফিক কনস্টেবলকে চড় মারার অভিযোগ ওঠে তৃণমূলের আরেক সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। শুধু এই নয়, কর্তব্য পালন করে অপরাধী বনে যাওয়া কনস্টেবলের মানসিক অবস্থা নিয়েও প্রশ্ন তুলতে ছাড়েননি হাওড়ার তৃণমূল সাংসদ। একদম না, যা কথাবার্তা বলছে সেই কথাগুলোর সঙ্গে কোনো মিল হবে না। ওদের বন্ধুরা বলছে ওর নিজের মেন্টাল ট্রিটমেন্ট করছে, ওর নিজের মাথার গন্ডগোল আছে। গাড়ি থামিয়ে টোল চাওয়ায় ডানকুনি টোল প্লাজার কর্মীদের জুতো পেটা করার অভিযোগ ওঠে তৃণমূল নেতা আবু আয়েশ মণ্ডলের বিরুদ্ধে। তার বিরুদ্ধেও অবশ্য কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। তাই এবারও তৃণমূল সাংসদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে এমনটা আশা করছে না সিভিক ভলেন্টিয়ার্সদের অ্যাসোসিয়েশনও। সিভিক পুলিশের উপর এরকম ঘটনা বহুবার হয়েছে, আমরা চাই এই ঘটনা খুবই শীঘ্রই বন্ধ হোক, আর নইলে হয়তো পুলিশ মন্ত্রী আছেন উনিও হয়তো এটাকেও বাচ্চা বলে চালিয়ে দেবেন। বিরোধীরাও তৃণমূলের থেকে এর বেশি কিছু প্রত্যাশা করছে না। যে টাইপের এক্সপেক্ট করতে দোলাসেন থেকে শুরু করে আরো অনেক লোক আছে ওদের দলে এমন যাদের এখানে বেশি কত গন্ডগোল আছে, তাদের কাছে আপনি ভালো কিছু আশা করতে পারেন। অনেকে কটাক্ষে সুরে বলছেন পিসি কাকা ভাইপো ভাইজিদের যা দাপট, তাতে আর রাস্তায় ট্রাফিক পুলিশ রেখে লাভ কি? তুলে দিলেই তো হয়। এবিপি আনন্দ। অশোকদা, প্রত্যেকটা কেসে যারা ক্ষমতাসীন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূরে থাক, সেই পুলিশ কর্মীকে যিনি কষ্ট করে হয়তো সাহস করে অভিযোগটা করেছিলেন তাকে শাস্তির মুখে পড়তে হয়েছে। কোথাও লম্বা ছুটি, কোথাও অন্য শাস্তি। এইটাই আমাদের রাজ্যে এখন একটা ধারাবাহিকতায় পরিণত হয়েছে। আমার প্রথম কথা যেটা, এই যে আলোচনাগুলো করছি, যে ঘটনা আমরা দেখাচ্ছি, যারা ঘটিয়েছেন, আমি মনে করি এই মানুষগুলো হচ্ছে সভ্য সমাজের বর্জ্য পদার্থ। এরা এই ঘটনা ঘটানোর পরও দাঁড়িয়ে বলতে পারেন হয় পুলিশ কনস্টেবলের মাথায় দোষ আছে, নতুবা ও মিথ্যে কথা বলছে, নতুবা ওর চাকরি খেয়ে দেবো। আমি মনে করি, আপনারা সবাই, রাজ্যবাসী সবাই মনে করে, একজন সাধারণ সিভিক ভলেন্টিয়ার তার এত ক্ষমতা আছে যে একজন এমপি গাড়িতে আছেন, শাসক দলের এমপি, এটা জানার পরও তিনি শাসক দলের এমপি সম্পর্কে আঙুল তুলবেন। সিভিক ভলেন্টিয়ার সামান্য মাইনে, এত স্পর্ধা হবে যে কোন সাংসদ মন্ত্রী ক্ষমতাসীন গাড়ি আটকাতে হয়। বাস্তব এইখানে বলি, যেটা সন্ধিবাবু বলছিলেন, একটা একনায়কতন্ত্রী স্বৈরতন্ত্রী মনোভাব থেকে শাসক দল চলছে। পরপর একটা দুটো ঘটনা দেখিনি। পরপর প্রথম বিধানসভায় দাঁড়িয়ে মমতা বললেন বিরোধীদের, বিধানসভা কথা বলার জায়গা, সেখানে বললেন 10 বছর চুপ করে বসে থাকুন। দ্বিতীয় কথা বললেন কোন কাগজ পড়বেন, কোন চ্যানেল দেখবেন আমরা বলে দেবো। না অশোক দা, এইসব তো ঠিক আছে, কিন্তু আমি বলছি যে বিজনের কথা, যে একজন সিভিক ভলেন্টিয়ার সে অত্যন্ত কম বেতনের এই চাকরিটি করছে, চাকরি চলে যাবে, সে মানে তার সাহস হবে নিজের জীবিকাটা দাঁড়িপাল্লায় রেখে, না আমি শুধু বলছি বিপদের মধ্যে ফেলে এই বিষয়ে মিথ্যা কথা বলবে। দুটো প্রশ্ন আমার মুখ্যমন্ত্রীর কাছে আছে। অনৈতিক কাজকর্ম করাও কি গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকার? আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, সংখ্যাগরিষ্ঠ হলেই কি রাজনৈতিক, প্রশাসনিক, অনৈতিক যে কোনো সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা জন্মায়? আমার তৃতীয় প্রশ্ন, কি করছেন মুখ্যমন্ত্রী দলের ছেলেরা? অধ্যক্ষকে ঘাট ধরে বের করে দিচ্ছেন কলেজ থেকে। আপনি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করছেন, কিন্তু আমার প্রশ্নটা একদম প্রশাসনের কাছে, যে প্রশাসন তার কর্তব্য করছে। আমি অশোকদার কাছে উল্টে আরেক অশোকদার কাছে যাব, সেটা হচ্ছে যে রাহুল সিনহা কি বললেন কালকে, যে আপনারা, আমি কোট আন কোট বলছি, ক্যামেরায় যা দেখলাম, আপনারা শুরু করুন, আমরা আছি, তৃণমূল পেটা অভিযান শুরু করুন। এই কথা পুলিশকে বলা যায় নাকি? মানে আমি বলছি বেসিক সমস্যাটা তো দোলা সেনের এই ঘটনা যদি সত্যি হয় আর রাহুল সিনহার একই হয়ে গেল, কেন? আমি আপনাকে বলছি, পুলিশ কেন দেখবে যে কে তৃণমূল বা কে বিজেপি বা কে আরএসপি আর কে অন্য দল করেন? পুলিশ দেখবে লাঠিচার্জ করতে হলে লাঠিচার্জ করার মতো ঘটনা হয়েছে কিনা, একটাই ক্রাইটেরিয়া, প্রশাসনিক ক্রাইটেরিয়া। সেখানে মানে এর উল্টো পিঠটাও রাহুল বাবু যেটা বলেছেন সেটাও তো ঠিক নয় অশোক দা। আপনি তার আগে যে কথাটা রাহুল বাবু সেটা শোনেননি।
অন্তত প্রত্যেক দিন রাহুল বাবুর কাছে সাধারণ পুলিশ কর্মীরা ফোন করে বলছে আমরা আর পাচ্ছি না, অপমান, লজ্জা, ঘৃণা, আমরা আর বাঁচতে পাচ্ছি না। আমি বলছি গত 4 বছরে প্রত্যেক একাধিক ঘটনা আমরা দেখেছি। আজকে আমি দেখাতে পারি শুধু এমপি নন, উনি আবার ট্রেড ইউনিয়ন লিডার। হ্যাঁ, সেটা জাস্টিফাই করে রাহুল বাবু। রাহুল সিনহার কাছে যদি ফোন করে পুলিশ এই সাহায্য চায়, তিনি বিরোধী দলের নেতা তো আমার জানা ছিল না, আমি জানতাম সূর্যকান্ত মিশ্র। একটা রাজনৈতিক নেতার কাছে নিচুতলার পুলিশ কর্মী যদি সাহায্য চান, তাহলে তো পুলিশ ব্যবস্থাটাই তুলে দেওয়া উচিত। এটা করে থাকে আমার প্রশ্ন আলাদা। যদি তাদের রাহুল সিনহাকে ফোন করা অন্যায়, কিন্তু কোনো একটা বিষয় যদি শাসক দলের কেউ যুক্ত থাকে, সেক্ষেত্রে পুলিশের পাশে প্রশাসনের কোনো কর্তার না দাঁড়ানোটা অন্যায় নয়। আমি এটাই বলতে চাইছি যে উপরের যারা কর্তা আছে তাদের কাছে গিয়ে অভিযোগ জানানোর পর তাদের যদি কিছু করণীয় থাকে, তাদের উচ্চপদস্থ আধিকারিককে না বলে একটি রাজনৈতিক দলের নেতাকে বলা, তাহলে একটা ঘটনা যেখানে ব্যবস্থা নেওয়া হয়েছে, যেখানে প্রতাপ শাহ ঢুকে মারছে, ওসি দাঁড়িয়ে, এএসআই কনস্টেবল টেবিলের তলায়, ওসি নিয়ে দেখলো, সেই প্রতাপ শাহকে কিছু করতে পেরেছে? যারা যুক্ত নয় সেই রকম লোকদের ধরা হলো, তারপরে কোর্টে তারা বেকসুর হয়ে গেল। আমি দ্রুত একবার দেখব রাহুল সিনহা কাল ঠিক কি বলেছেন, তাই নিয়ে বিতর্ক কি শুরু হলো। নিচু তলার কর্মীদের বলছে, নিচু তলার পুলিশ কার্যকর্তাদের বলছে, অন্যায়কারী তৃণমূল কংগ্রেস যারা আছে তাদের পেটানোর অভিযান শুরু করো। ফের পুলিশকে নির্দেশ, ফের এক রাজনৈতিক নেতার মুখে শোনা গেল পুলিশের কি করা উচিত। মাঝে মধ্যেই যে স্বর শোনা যায় তৃণমূল নেতা নেত্রীদের গলায়, এবার সেই স্বরই বিজেপির রাজ্য সভাপতির গলায়। রাজনৈতিক মহলের একাংশের মতে সমস্যাটা আসলে মানসিকতায়। রাজনীতির পদাধিকারীরা যেন ভাবে তারা প্রভু, আর পুলিশ তাদের ভৃত্য। তারা বললেই পুলিশ ধরবে, তারা বললেই ছাড়বে। সেই কারণেই কখনো থানায় ঢুকে পুলিশকে কর্তব্য শেখাতে দেখা যায় তৃণমূল বিধায়ককে। কখনো বিরোধী নেতার গলায় নির্দেশ, তৃণমূল পিটাও অভিযান শুরু করুন। বাঁচতে গেলে নিচু তলার কর্মীদের বলছে, নিচু তলার পুলিশ কার্যকর্তাদের বলছে, অন্যায়কারী তৃণমূল কংগ্রেস যারা আছে তাদের পেটানোর অভিযান শুরু করো। তৃণমূলের এই মানসিকতাই বৃহস্পতিবার ফুটে ওঠে বিজেপির চোখে মুখে। কিন্তু পুলিশ মহলের একাংশের প্রশ্ন, শাসক হন কিংবা বিরোধী, কেন বারবার রাজনৈতিক নেতাদের কাছ থেকে শুনতে হবে তাদের কি করা উচিত আর কি করা উচিত নয়? তারা প্রশাসনের একটা স্তম্ভ, তাদের কাঁধেই রয়েছে নাগরিকদের নিরাপত্তার দায়িত্ব। তাহলে কেন তারা স্বাধীনভাবে কাজ করতে পারবেন না? কেন কোনো রাজনৈতিক নেতার কাছ থেকে শুনতে হবে একে লাঠি পেটা করো আর ওকে গ্রেফতার করো? বারবার বিরোধীরা অভিযোগ করে তৃণমূল সরকারের পুলিশ তাদের পেটায়, তাদের গ্রেফতার করে। তাহলে রানী রাসমণি অ্যাভিনিউয়ে দাঁড়িয়ে বিজেপির রাজ্য সভাপতি যা বললেন তাতে আলাদা কি রয়েছে? যে ঘটনায় ইতিমধ্যেই বিধাননগর উত্তর, দক্ষিণ এবং বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল কংগ্রেস। এই পরিস্থিতিতে অনেকেই বলছেন রং নয়, আসল সমস্যা মানসিকতায়। এবিপি আনন্দ। বিজন, একটা ঘটনা বলো যেখানে প্রশাসন নিরপেক্ষভাবে ব্যবস্থা নিয়েছে, যে পুলিশ কর্মী অভিযোগ করেছেন শাসক দলের বিরুদ্ধে তার কোনো শাস্তি হয়নি। একটা ঘটনা বলো। তুমি ভরসার কথা বলছিলে তো? আমি বলছি যে রাজধর্মটা সবসময় বাচ্চা ছেলেটা, মানে যখন সৌমিত্র বন্দ্যোপাধ্যায় রানীগঞ্জের ছাত্র নেতা, বাচ্চা ছেলে তাকে শাস্তি দেয়া যায়, চারা গাছগুলোকে শাস্তি দেয়া যায়, রাজধর্ম। আমি এই প্রশ্নটাই, বড় গাছগুলো, অনুব্রত, মনিরুল, একদম আমি এই প্রশ্নটাই আসছি। তার আগে শুধু এই যে প্যাকেজটা দেখালেন সেটা নিয়ে একটু বলি। নিচুতলার পুলিশ কর্মীরা তাকে ফোন করেছিলেন, এই যে অভিযোগটা উঠলো, উনি বললেনও দারুণ ব্যক্তিত্বকে ফোন করেছেন, যিনি আইনের শাসন না মেনে তাদের কি করতে হবে তার বিধান দিয়ে দিয়েছে। এটা অসাধারণ। আইনের শাসন তার কাছেই মানা যায় যে আইনের শাসনটা চালিয়েছে। পশ্চিমবঙ্গে আইনের শাসন যদি এটা খারাপ হয়, আমি একটু বলি, যদি যারা করছে তাদের আইনটা খারাপ হয়, তার মানে এটা নয় এই নির্দেশ দিতে পারে কেউ। আরে শুনুন না, তৃণমূল কংগ্রেস খারাপ করছে বলে তো আপনাদের নেতাকে ফোন করেছে, আপনি সেটাই বলবেন।
ওই ওষুধটাই বোঝেন, আর কোন ওষুধ বোঝেন না আপনারা। তুমি একটা কথা বলো তো, মানে বিজেপির সভাপতি বলছেন পুলিশকে যে তৃণমূলকে পেটাও আমরা সঙ্গে আছি, অভিযান ন্যায় কথা, ওই কথাটা বলেন তুমি একেবারে এই প্রশ্নের সঞ্জিতার কাছে যাব। উনি তাই বলেছেন সঞ্জিতা আলটিমেটলি অনুব্রত পুলিশকে বোমা মারেন বলে বেরিয়ে একটা শাস্তি হয় না। এবার যেটা নিয়ে প্রশ্ন উঠলো, ডিসি ট্রাফিক বলছেন তার কাছে কোনো অভিযোগ আসেনি। আপনাদের মিডিয়ার সামনে অভিযোগ করেছেন? না না না, সামনে নয়, রিটার্ন কমপ্লেন দেওয়া হয়েছে তাদের তরফে। কোথায় গেল সেই কাগজ বিজন? এটাই জানা। তুমি তদন্তের কথা বলছো না, জানার টানার নয়। তুমি তদন্ত সেখানে হয়, আমি পাইনি এখনো। আমি বলছি তদন্ত সেখানে হয় যেখানে ন্যূনতম নিরপেক্ষতা থাকে প্রশাসনের। সন্ধিদা বলি শুনুন, বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, ক্ষমতায় চলে যাবেন, অন্য দল আসবে। আইনের শাসনটা স্থায়ী, আইনের শাসনটা রাজনৈতিক দল কে এলো কি বোঝা নির্ভর করে না। আইনটা কেমন হবে আইনের বইয়ে লেখা আছে। পুলিশ নির্দ্বিধায় আইন মাফিক কাজ করবে এবং এটা দায়িত্ব। এটা নিয়ে তো থানায় গিয়ে অভিযোগ করবেন তিনি, মিডিয়ার কাছে অভিযোগ করছেন তিনি, থানায় গিয়ে এবং সাংবিধানিক দায়িত্ব সরকারের পুলিশে যেন আইন মাফিক কাজ করতে পারে সেই পরিস্থিতি তৈরি করা, বাধা না দেওয়া, তাতে সম্মান বাড়ে সরকারের। এই যে রাজনৈতিক ভাবে নিঃসন্দেহে দিল্লির সরকার দুর্ধর্ষ একটা উদাহরণ রাখছে দেশের সামনে, এমনটা নয়। রাজনৈতিক ভাবে কিন্তু প্রশাসনিক ভাবে যে উদাহরণটা রাখা হলো নিঃসন্দেহে দুর্ধর্ষ। দিল্লি সেদিনও পেরেছিল, দিল্লি এদিনও পারল, কিন্তু বাংলা আজও পারল না। সালটা 1982, ইন্দিরা গান্ধী তখন প্রধানমন্ত্রী। দিল্লির কন্নৌট সার্কাসে একটি সাদা অ্যাম্বাসেডর ভুল পার্কিং এ দাঁড়িয়েছিল। গাড়িটি উঠিয়ে নিয়ে চলে গিয়েছিলেন এক সাব ইন্সপেক্টর। চালান কেটেছিলেন দিল্লি পুলিশের তৎকালীন ট্রাফিক ইনচার্জ কিরণ বেদি। গাড়িটি আর কারণ নয়, ছিল খোদ ইন্দিরা গান্ধীর, প্রধানমন্ত্রীর। আর সেই ঘটনার 33 বছরের মাথায় সেই দিল্লিতেই উপমুখ্যমন্ত্রীর গাড়ি ট্রাফিক আইন ভাঙায় জরিমানার মুখে পড়তে হলো। দিল্লির খাজুরি চকে কর্তব্যরত ছিলেন এক ট্রাফিক কনস্টেবল। তখনই তিনি দেখেন নিয়ম ভেঙে বেশি গতিতে ছুটছে একটি গাড়ি। পরের মোড়ে কর্তব্যরত পুলিশ কর্মীদের তৎক্ষণাৎ তা জানান তিনি। আটকানো হয় গাড়িটিকে। গাড়িটিতে ছিলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া। কিন্তু তাতে পুলিশ তার কাজ করতে পিছপা হয়নি। গতির নিয়ম ভাঙার জন্য 400 টাকার জরিমানা করা হয় এই ঘটনায়। আর দিল্লিতে যেখানে ট্রাফিক আইন ভেঙে পার পেলেন না খোদ উপমুখ্যমন্ত্রীও, সেখানে ঠিক উল্টো ছবি এই রাজ্যে। অভিযোগ, ট্রাফিক আইন রক্ষা করতে গিয়েই এ রাজ্যের তৃণমূল সাংসদের রোষের মুখে পড়তে হলো এক সিভিক ভলেন্টিয়ারকে। দিল্লিতে যদি রাজনীতিবিদরা আইনের ঊর্ধ্বে না হন, তাহলে এ রাজ্যে কেন? কবে বদলাবে এই বঙ্গ সংস্কৃতি? প্রশ্ন অনেকেরই। এবিপি আনন্দ। অনুষ্ঠানের শেষে একটা প্রশ্ন, পুলিশ কমিশনার, আমাদের রাজ্যের কলকাতার পুলিশ কমিশনার কি একটা দিনও পারেন না মনীষ সিসোদিয়ার এই উদাহরণটিকে? অশোকদা, একটা প্রশ্ন থাকে যে আপ সরকারের অধীনে যদি সত্যি দিল্লির পুলিশ থাকতো, তাহলে এই কনস্টেবলের পাশে এইভাবে কর্তারা দাঁড়াতেন তো? অন্তত যদি হয়, সঞ্জয়বাবু বলেছেন পুলিশ কোড ফলো করতে। আমি বলছি কিরণ বেদি যেটা করতে পারেন, এখানকার পুলিশ কমিশনার, ডেপুটি যে প্রশাসনের সম্মান, এমনকি সরকারের সম্মানও প্রশাসনের নিরপেক্ষতার উপর নির্ভর করে, সেটা মাননীয় কর্তারা মনে রাখবেন কি? দুর্নীতির বিরুদ্ধে তাদের নাকি জিরো টলারেন্স নীতি, কিন্তু শেষ পর্যন্ত শুধু সুষমা নয়, বসুন্ধরা রাজের পাশেও দাঁড়ালো কেন্দ্রের বিজেপি এবং রাজস্থান বিজেপি। একেবারে বসুন্ধরা রাজে ছেলের দুর্নীতি মুক্ত বলে সার্টিফিকেটও দিয়ে দিল। সবার প্রশ্ন যে এইভাবে নিজেদের আঁচলের তলায় দুর্নীতিকে আশ্রয় করছে যে বিজেপি। কিছুদিন আগে প্রধানমন্ত্রী হওয়ার আগেও নরেন্দ্র মোদী তো বারবার বলতেন তার 56 ইঞ্চি ছাতির কথা। আজ তিনি নিশ্চুপ কেন? সেই নিয়েই আমাদের এই পর্ব, আমাদের এখনকার বিষয়। ফাঁসে হাঁসফাঁস বিজেপি, বড়া ভয় বসুন্ধরাতেও। মোদি গেটে 1 বছরেই গর্জন উধাও মোদি। আলোচনার জন্য আমার এক পাশে রয়েছেন প্রভাকর তিওয়ারি, বিজেপি নেতা, আছেন জাদ অধ্যাপক, অন্যদিকে আছেন শ্রীকুমার মুখোপাধ্যায়, সিপিআই নেতা, প্রাক্তন মন্ত্রী, আছেন দেবনারায়ণ সরকার, অধ্যাপক। ওদের কাছে যাব, কিন্তু আজকে গোটা দেশ যেটা দেখলো, বিজেপি শেষ পর্যন্ত শুধু সুষমা নয়,
বসুন্ধরা রাজের পাশেও দৃঢ়ভাবে দাঁড়িয়ে পড়ল। দেখুন। Is there a resignation happening? Can you just tell us something, ma'am? ললিত মোদী বিতর্ক সামনে আসার পর প্রথমবার ক্যামেরার সামনে এলেন সুষমা স্বরাজ। প্রশ্ন করা হলো ইস্তফা প্রসঙ্গে। সুষমা জবাব দিলেন, বলার মতো তার কাছে কিছুই নেই। Is there a resignation happening? Can you just tell us something, ma'am? Ma'am, just one statement about your resignation, possibly, or this Lalit Modi issue. Would you like to tell us? Yes, I will state with it. I know, but still. This is not the occasion. সুষমা থেকে বসুন্ধরা, কংগ্রেসের দাবি হয় তারা ইস্তফা দিন, নয়তো মোদী সরকার তাদের বরখাস্ত করুক। কিন্তু প্রথম থেকেই সুষমাকে বাঁচাতে ঝাঁপানোর পর এবার বসুন্ধরাকে আগলাতেও ময়দানে নেমে পড়ল বিজেপি। রাজস্থানের মুখ্যমন্ত্রীর কাছে ইস্তফা চাওয়া হবে না বলে জানিয়ে দিল তারা। देखिए, वसुंधरा जी के संदर्भ में जो प्रश्न आप लोगों ने उठाए वो प्रश्न ही काल्पनिक थे। অভিযোগ, প্রায় 1700 কোটি টাকার আর্থিক অপরাধে অভিযুক্ত ললিত মোদীকে ব্রিটেনের ভিসা পেতে সাহায্য করেছিলেন বিজেপির শীর্ষ নেত্রী বসুন্ধরা রাজে। এমনকি বসুন্ধরার সাংসদ পুত্রের সংস্থায় 10 টাকা শেয়ার প্রায় 1 লক্ষ টাকায় কিনে মোট 12 কোটি টাকা বিনিয়োগও করেছিলেন ললিত মোদী। কিন্তু দেরিতে হলেও মায়ের মতোই ছেলের পাশেও দাঁড়িয়েছে বিজেপি। तो ये कोई नया विषय नहीं है, ये सारे तथ्य इनकम टैक्स के रिटर्न में सांसद का नामांकन भरते समय उनके हलफनामे में स्वतः स्पष्ट। রাজস্থান বিজেপি বৃহস্পতিবার পর্যন্ত এই বলে গোটা বিষয়টা এড়িয়ে যাচ্ছিল যে এটা ললিত মোদীর সঙ্গে দুষ্মন্ত সিংহের ব্যবসায়ী সম্পর্কের বিষয়, এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। আজ শীর্ষ নেতৃত্বকে আসরে নামতে দেখে তারাও চাঙ্গা হয়ে ময়দানে নেমে পড়েছে বসুন্ধরার ছেলেকে আড়াল করতে। एक नियमबद्ध तरीके से किया गया है, इसमें किसी प्रकार की कोई फोर्जरी नहीं की गई। এদিনই পাঞ্জাবের আনন্দপুর সাহিবে এক অনুষ্ঠানে অমিত শাহ রাজনাথ সিংহের সঙ্গে বসুন্ধরার উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু তিনি সেখানে যাননি। আর সুষমা বসুন্ধরার বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠার পরও সব বিষয় সরব মোদীর গুরুত্বপূর্ণ বিষয় নীরব থাকার কারণ নিয়ে প্রশ্ন তুলছে কংগ্রেস। हम उम्मीद करते हैं कि योग दिवस के बाद प्रधानमंत्री जब ललितासन के में जो बैठे हुए हैं, जब वो उतरेंगे, कुछ ना कुछ कड़ी कार्रवाई हमें देखने को मिलेगा। মোদী সরকারের প্রথম 1 বছর কাটা মাত্রই ঝুড়ি ঝুড়ি বিতর্ক, কিন্তু তারপরও চুপ মোদী। কটাক্ষের সুরে বিরোধীদের প্রশ্ন, তাহলে কি মোদীরও এখন মনে হচ্ছে দাগ আছে হ্যাঁ? তাই কি সুষমা বসুন্ধরার পাশে তিনি? এবিপি আনন্দ। প্রভাকরদা, এই অনুষ্ঠানে এই স্টুডিওতে এসে গতকাল আপনি বলেছিলেন যে মানবিক কারণে, মানবিকতা, আমি বলছি এটা তো মিথ্যে। ললিত মোদীর স্ত্রীর কোনো বড় অপারেশন হয়নি, 1। 2, ভিসা পেয়ে ললিত মোদী স্পেনে ছুটি কাটাচ্ছিলেন। 3, প্রাইভেট জেটে সেখান থেকে ভেনিসে যান ফুর্তি করতে। 4, গত সোমবার সেখান থেকে গেছেন মন্টিনেগ্রোতে। আপনি নিজে এতগুলো জায়গাতে গেছেন, প্রাইভেট জেটে কোনদিন চলেছেন? দুর্নীতি আড়াল করছেন কেন? হ্যাঁ, এটা দুর্নীতি আড়াল যে নিউজটা মানে না না মানবিক, আমি আপনাকে রেকর্ডিং দেখাবো, কাল আপনি বললেন সুষমার ভাষায় যে মানবিক কারণে, মানবিকটা আমি ব্যাখ্যা করব বলেছে, ওই ভাষাই আমি বলেছি। মানবিকটা আমি ব্যাখ্যা করুন, আপনি ব্যাখ্যা করবেন তো। সুষমার ভাষায় অপারেশন হয়নি, স্পেনে ছুটি কাটাতে গেছে, প্রাইভেট জেটে ভেনিসে গেছে ফুর্তি করতে, ব্যাখ্যা করুন। মানবিক ব্যাখ্যার ব্যাপারটা কি? কালো টাকা বলেছিলেন ফেরত আনবেন, বেড়াতে গেছে, এখন আবার চেঞ্জ হবে, আপনার বক্তব্যই চেঞ্জ হবে। কেন চেঞ্জ হবে? আপনার বক্তব্য কালকে আপনি বক্তব্য যেটা দিয়েছিলেন, কালকে আপনি যে প্রশ্নটা মানবিক কারণে হওয়া উচিত নেই, আপনি এখানে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে বললেন মানবিক কারণে আমরা ভিসা দিয়েছি, মানে কি আজকে আপনি অন্য কথা বলবেন না? নিশ্চিত নয়, নিশ্চিত নয়, এটা আমাদের নেত্রী সুষমা স্বরাজ বলেছে, ওই কথাই আমি বলছি। আপনি বলছেন না, ব্যাখ্যা দেন তো। এই বিষয়টা এখনো এই বিষয়টা এখনো আরে আপনি আচ্ছা আচ্ছা না না আপনি বলুন, আমার বিষয়টা বলুন। ঠিক প্রকাশটা আপনি শুধু আমাকে এটা বলুন। মানবিক, আচ্ছা আচ্ছা আমি ধরে নিলাম মানবিক কারণ। বিষয়টা হচ্ছে যে এত বড় একটা করাপশনের একটা গল্প নয়, এত বড় একটা করাপশনের গল্প নয়, ছোট করাপশন, করাপশনই নয়, আচ্ছা মোটেই করাপশনের পর্যায়ে পড়ে না। করাপশন হচ্ছে, আপনি আমার দুটো কথা বলুন। কোলগেট কেলেঙ্কারি আমি ধরে নিচ্ছি, প্রমাণিত হয়েছে যে হ্যাঁ টাকা লুট হয়েছে, 1,86,000 কোটি টাকা লুট হয়েছে। কালো টাকার জন্য আপনারা বলেছেন একটা লোক দেশ থেকে পালিয়েছে ইউপিএ সরকারের আমলে, যেটা নিয়ে কালকে আপনি আরো জোর গলায় বললেন যে ব্লু কর্নার নোটিশ, সেটা হয়েছিল আপনাদের আমলেও নয়, ইউপিএ সরকারের আমলে। আপনি আমায় এইটুকু শুধু বলুন, মানে বলতে দেবেন, বিদেশ সচিব সুজাতা সিংহ ছিলেন তখন,
কেন সুজাতা সিংহকে অন্ধকারে রেখেছিলেন? আমি ধরে নিচ্ছি মানবিক কারণ। আপনি আমায় বলুন, ভারতীয় নাগরিক সুষমা তো তাকে বলবেন যে বিদেশ মন্ত্রকের যে আইন মন্ত্রক এবং চুক্তি বিভাগের সঙ্গে কথা বলে ভিসার অ্যাপ্লাই করতে, আরেকটা রাষ্ট্রকে সবাইকে অন্ধকারে রেখে গোপনে তার জন্য ট্রাভেল ডকুমেন্ট তৈরি করে দেবেন? ছোট দুর্নীতি বলছেন, এটা বিশাল দুর্নীতি। আপনি যখন প্রভাকরদা আপনি রাজনীতি করেন, পরিষ্কার ভাবে ইউপিএ 2 এর সময় অশ্বিনী কুমার যেটা তাদের বলেছেন সেটা পরিষ্কার যে আপনারা আপনার আইন অনুযায়ী খতিয়ে দেখুন। যে ডকুমেন্টটা চেয়েছিল বলেছিল ললিত মোদী কি বলেছিল, ললিত মোদী কি বলেছিল, আমার একটা ছোট্ট প্রশ্ন আছে যে আমি অ্যাপ্লাই করেছি, আমি অ্যাপ্লাই করেছি ডকুমেন্টের জন্য, আমি রাজ্যে আসছি, রাজ্যের মানুষ দেখছে। ধরা যাক যে সিবিআই জানালো যে সুদীপ্ত সেনকে কাশ্মীরে পৌঁছতে মিস্টার এক্স, তিনি রাজনীতিবিদ, সাহায্য করেছিলেন, কি বলবেন? মানবিক কারণ? না না না, আমি বলছি ওই একই রকম তো। আপনি অভিযোগটা জানেন ললিত মোদীর কত টাকা দুর্নীতির অভিযোগে তাকে খুঁজছে, কত টাকার মানি লন্ডারিং এর অভিযোগে আর ফেমা লঙ্ঘন করার অভিযোগে সমস্ত অভিযোগ আছে এবং তা অভিযোগের বিরুদ্ধে কেন্দ্র কিচ্ছু করেন যা করেছে ইউপিএ করেছে, ইডি এখন রেড কর্নার নোটিশ জারি করতে যাচ্ছে, আপনারা কিচ্ছু করেন না, এমন কি এবং তার বিরুদ্ধে আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে শুরু করেছি কুমার দা, সেটা হচ্ছে ওনারা বলছেন ব্যবস্থা। লোয়ার কোর্ট এই ললিত মোদীর পাসপোর্ট জব্দ করেছিল, পাসপোর্ট হায়ার কোর্টে উল্টো রায় হলো, 10 মাস চলে গেল, এই সরকার একবারও কোন দফতর গিয়ে সুপ্রিম কোর্টে সেই রায় চ্যালেঞ্জ করেছে? আমি এটা বলতে চাইছিলাম, আমি তোমাকে একটা পুরনো যে শব্দগুলো বলছেন প্রত্যেকটা হচ্ছে ইউপিএ 2 এর আমলে, একদম ইউপিএ 2 সময়ে, এবং তার সাথে তোমাকে আরেকটা জুড়ে নিতে হবে, তা হচ্ছে টিএমসিও কিন্তু তখন ওই সরকারের সাথে ছিল, ঠিক আছে, এটাও খেয়াল করে নিতে হবে। আজকে টিএমসির অবস্থানটাও যদি না বুঝে নিতে পারি তাহলে বিজেপির বর্তমান অবস্থানটাও ঠিক বোঝা যাবে না, এটা এক। 2 নম্বর হচ্ছে ইয়েদুরাপ্পার কথা তো আমরা কেউ ভুলে যাইনি, বিজেপির আপনাদের মুখ্যমন্ত্রী ছিল কর্ণাটকে, তো কোটি কোটি টাকা, 1000 কোটি টাকার তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তারপর কি হলো, আপনারা তাকে কিভাবে শেল্টার দিয়েছেন বিজেপি? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, না না কোনো কোর্টে চলে এসছে, আপনারা বামপন্থীরা কি বলে আপনাদের নিপেন চক্রবর্তী কি বলেছিল আপনাদের সম্বন্ধে, বাকি আছে, দাঁড়ান দাঁড়ান, সম্বন্ধে কি এটা বলেছিল একটা ইয়েদুরাপ্পা, দ্বিতীয় দেখুন 800 টাকা কেরানি কি করে লক্ষণ সেট, লক্ষণ সেট কে ছিল, আপনি বলবেন আমি বলবো না, আমি বলছি না, এটা হতে পারে না, এই কথাটা বলছি না, লক্ষণ সেটের স্ট্যান্ডটা ক্লিয়ার করুন, ও এত কোটি টাকা আপনাদের দলেরই, এখন বার করে চন্দন বসু যতীন চক্রবর্তীকে যেতে হয়েছিল, আমি দুজনকে থামাচ্ছি, ভালো তো প্রভাকরদা, আচ্ছা উনি তো আপনি তাহলে স্বীকার করে নিলেন যে আপনি যে কথাগুলো বললেন চন্দন বসু থেকে লক্ষণ শেঠ সবার দুর্নীতির মতো সুষমা আর বসুন্ধরার দুর্নীতি হয়েছে, ইকুয়েট করলেন তো, এরা দুর্নীতি গত 2.5 মিনিট ধরে আপনি ইকুয়েট করলেন, 2.5 মিনিট ধরে। আপনি একটা হিসেবের কথা বললেন তো, 965টা শেয়ার ট্রান্সফার হয়েছে, 9,25,00,000 টাকার গপ্প, এ তো রয়েছে আপনার কাছে। আমি শুধু আপনাকে মনে করিয়ে দিই, ঠিক এইরকমই একটি প্রতিষ্ঠানকে আপনারা বাঁচাতে চেয়েছিলেন, তার নাম হচ্ছে সত্যম কম্পিউটার, হাজার হাজার কোটি টাকা লুট করেছিল, অসংখ্য ইঞ্জিনিয়ারের চাকরি চলে গেছিল, গোটা পৃথিবীতে আমাদের ভারতবর্ষের নামটা খারাপ হয়ে গেছিল, আপনারা তাকে ডিফেন্ড করেছিলেন বিজেপি, এটা ভুলে যাবেন না, সেই কথাটা মানুষ এখানকার সবাই জানেন। চাপাবার চেষ্টা করেছিলেন ইউপিএ সরকার, ইউপিএ 2 সরকারটা একটা করাপ্টেড সরকার ছিল আনডাউটেবলি। আপনারা কি করেছিলেন? আপনারা ইয়েদুরাপ্পাকে বাঁচিয়েছেন, এটা বিজেপির জায়গা। বাকি আছে আপনারা বলতে দিন, নিয়ে এসেছে ইয়েদুরাপ্পা,
দাঁড়ান, ক্লিন চিট পরে নিয়ে এসেছে। আরে যে কথাগুলো তুলছে আপনি বলুন কি করেছিলেন? চন্দন বোসের ইস্টার্ন বিস্কুট কারখানা গেল কোথায়? আচ্ছা বেশ, আমি জাদের কাছে যাব। আচ্ছা আচ্ছা আচ্ছা, জাদ ইন্টারেস্টিং। হাজার হাজার কোটি টাকা শেষ করে দিন বাংলাকে লুট করে। আমি একটা ফিগার দিয়ে তোমার কাছে আপনার দলে আছে দাদা। সেই কথা আমার এখনো দুজন বলার সুযোগ পাইনি। জাদ, আমি একটা ফিগার দিয়ে আসছি। বসুন্ধরা রাজের ছেলে দুষ্মন্ত সিং ললিত মোদির কাছ থেকে 11.63 কোটি টাকা নিয়েছেন। আমার তথ্য তা নয়, বিজেপি রাস্তায় নামছে বারবার সারদা কেলেঙ্কারিতে, খুব ভালো কথা, বিরোধী দল তো নামবেই। 10 টাকা দামের শেয়ার ললিত মোদি কিনেছেন 96,180 টাকায়। তাহলে এক্স্যাক্টলি রাজ্যের বস্ত্রমন্ত্রী থেকে শুভাপ্রসন্ন থেকে সারদায় যারা অভিযুক্ত তাদের সঙ্গে তো একই অভিযোগ যে 10 টাকার মানে এক্স্যাক্টলি আমি বলছি রেশিওটাও এত বড় নয়। 10 টাকার শেয়ার ললিত মোদি কিনেছেন 96,180 টাকায়। কোন মধুতে? কোন আপনারা লাখ টাকা দেখাচ্ছেন? হ্যাঁ 96,000 কালকে 56,000 ছিল, মানে লাখ টাকার সমান। আমি সুমন এই বিষয় নিয়ে আমার মানে বুঝলাম না 96,000 আর লাখের ফারাকটা কি, কতটা? আচ্ছা ওই ছোট দুর্নীতি বড় দুর্নীতি, উনি বলছেন সুষমা ছোট দুর্নীতি করেছে। আমি খুব নির্দিষ্ট দুর্নীতি করেনি। প্রথম কথা হচ্ছে এই 2014 যে নির্বাচন, সেখানে কালো টাকা নরেন্দ্র মোদী এবং বিজেপি একটা বিশাল ইস্যু বানিয়েছিলেন। ইউপি এর সময় সুইস ব্যাংকে প্রচুর টাকা গেছে, সব টাকা ফেরত আনবো, সেটা একটা বিষয়। ললিত মোদীর বিরুদ্ধে কালো টাকারই অভিযোগ, এবং সেখানে হচ্ছে টিভি রাইটস দেওয়া থেকে আরম্ভ করে ট্যাক্স না দিয়ে টাকা পাচার, এরকম নানান ধরনের অভিযোগটা তদন্ত করছে কে? ফিনান্স মিনিস্ট্রির আন্ডারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, তার ফলে সরকার। সেখানে দাঁড়িয়ে কি দেখলাম যে ললিত মোদীর ট্রাভেল রেস্ট্রিকশন তোলার জন্য এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি, বিদেশ মন্ত্রক একটা উদ্যোগ নিলেন, বিদেশ মন্ত্রী একটা উদ্যোগ নিলেন, ফিনান্স মিনিস্ট্রির সঙ্গে কথা না বলে, এটা ক্লিয়ার নয়। দ্বিতীয় কি হতে পারে? হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড। ললিত মোদীর নিজের ইনস্টাগ্রামে যে ছবিগুলো আসছে, যেগুলো উনি নিজেই দিয়েছেন, সেখানে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডের কোনো পিকচার বেরোচ্ছে না। মানে আমার এর থেকে বলতে পারতেন এন্টারটেইনমেন্ট গ্রাউন্ড, মানে প্যারিস হিলটনের সঙ্গে উনি দাঁড়িয়ে ছবি তুলছেন, আমার কোনো হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডস নজরে আসছে না। যা মেসেজ কনভে করা হয়েছে সেই অনুযায়ী উনি বলেছেন। এখন সেই বিচার লজ্জা করছে না ভারতবর্ষের চিকিৎসাটা হয় না, ভারতবর্ষের মন্ত্রীরা সেটা স্বীকার করে। প্রত্যেক বছর লন্ডন আমি বলছি ললিত মোদীর মতো মানি লন্ডারিং এর এতগুলো গুরুত্বপূর্ণ কেসে যুক্ত একজন ব্যক্তিকে সুষমা স্বরাজ পাঠাচ্ছেন। প্রসেসটা কি জাদ? আমি পরিষ্কার বলতে চাই, সেটা হচ্ছে ভারতের প্রশাসন পাঠাবে, উনি বিদেশ সচিবকে অন্ধকারে রেখে ব্যক্তিগত উদ্যোগ নেবেন কেন? দুর্নীতি নয়, ব্যক্তিগত এর থেকে বড় দুর্নীতি ইদানিং কালে শোনা যায়। বোঝাচ্ছি, দেখুন লোয়ার কোর্টে তখনও কেসটা চলছে, হাইকোর্টে কিন্তু যে সময় সুষমা স্বরাজ বলছেন তখনও হাইকোর্টে কিন্তু পাসপোর্ট ফেরত আছে। তার ফলে কোর্ট অর্ডার দিয়েছে ওনার পাসপোর্ট বাজেয়াপ্ত করার, কোর্টকেও মানে এক্সিকিউটিভ জুডিশিয়ারিকেও বাইপাস করে একটা কাজ করছে। সুষমা ট্রান্সপারেন্সি থাকলে সবার আগে কে জানতেন বিদেশ সচিব ছিলেন কে? সুজাতা সিং। একবারও বলেননি, অন্ধকারে রেখেছেন। ফলে এইটা হচ্ছে, দেখুন মন্ত্রী নিজের চেয়ারটাকে ব্যবহার করেছেন একজন প্রাইভেট ইন্ডিভিজুয়াল যার বিরুদ্ধে প্রচুর করাপশনের চার্জ, তাকে একটা বেনিফিট পাইয়ে দেওয়ার জন্য। ইমোরাল। কনস্টিটিউশনালি দেখলে কোর্টকে সরকার কোর্টের এগেনস্টে গিয়ে ব্রিটিশ গভর্নমেন্টকে বলছে কোনো ব্যাপার না, আমার কিছু ম্যাটার করে না, তাহলে আমার কোর্টের কোনো জাজমেন্ট আমার কাছে ম্যাটার করে না। থার্ডলি আপনি আরো কি বলছেন বায়োল্যাটারাল রিলেশনশিপ নষ্ট হবে না, এত বড় গ্যারান্টি দিচ্ছেন। এবং ইউপিএ সরকার কিন্তু দুর্নীতিতে ডুবেছিল বিজেপি বলে, ঠিক এক্স্যাক্টলি আপনারাই তো কাল থেকে আনার চেষ্টা করেন, আপনারাই তো কাল থেকে আনছেন। ব্লু কর্নার নোটিশের কথা কারা বলছে? আপনারা বলছেন। ইউপিএ 2 সরকার তারা তো ছিল 4 বছর সুপ্রিম কোর্টে 10 মাসে এই বিষয়টা আপনি ভালো লোক, আমি ধরে নিচ্ছি। না প্রভাকার ভালো মানুষ, উনি প্রাইভেট জেটে চড়ে ভেনিস যান না, উনি এটা নিয়ে ডিফেন্ড করবেন না, বিপদে পড়ে যাবেন। না এবং সবচেয়ে মজার কথাটা ভাবুন, এই
এই যে ধরুন উনি এই যে আপনি তো স্পেনে নিশ্চয়ই ছুটি কাটাতে যান না, ডিফেন্ড করছেন না? এই যে কোলগেট, স্পেকট্রাম, এই যে স্ক্যামগুলো তুলছেন, এই স্ক্যামগুলোতে কি হয়েছিল? অকশন হওয়া উচিত ছিল, অকশন না করে অন্য একটা নিয়ম করা হয়েছিল যাতে অন্য একজন বেনিফিট পেয়ে যায়, এটাই হয়েছে এই স্ক্যাম। ললিত মোদির ক্ষেত্রে কি হয়েছে? নিয়মটা বাদ দিয়ে ললিত মোদিকে বেনিফিট পাইতে যায়। জাদ, আমি বলছি যে ইউপিএ সরকার দুর্নীতিতে ডুবে ছিল, এই অভিযোগ ওনারা করতেই পারেন, তাতে কেউ এখানে ডিফেন্ড করবে না। ইস্যুটা তো তা নয়, ইস্যুটা হচ্ছে যে এই বিজেপি যারা অশ্বিনী কুমারের কোন কোর্টে প্রমাণিত হয়েছে যে অশ্বিনী কুমার দোষী হয়নি, পবন বনশাল মানে এদের পদত্যাগ চেয়ে সংসদ অচল করেছিল, সেই বিজেপি আজকে সুষমাকে পদত্যাগ করতে বলতে পারছে না। কেন পাচ্ছে না? কোন রাজনৈতিক বাধ্যবাধকতায়? দেখব। ৬০ দশকে বলিউডের এক বিখ্যাত সিনেমার জনপ্রিয় গান ছিল পর্দে মে রহনে দো, পর্দা না উঠাও। কয়েক দশক বাদে সুষমা বসুন্ধরা পর্বে যখন চরম অস্বস্তিতে মোদী সরকার, তখন হঠাৎ করেই হয়তো এই গানই মনে পড়ে গিয়েছে প্রাক্তন পরিবেশ মন্ত্রী তথা কংগ্রেস নেতা জয়রাম রমেশের। কারণ তার মনে হচ্ছে সুষমা বসুন্ধরার বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠার পরও মোদী ব্যবস্থা নিচ্ছেন না, কারণ ব্যবস্থা নিলে অনেক গোপন কথা সামনে চলে আসার ভয় রয়েছে। कि पर्दा इसलिए नहीं उठ रहा है क्योंकि भेद खुल जाएगा। অনেকেই দাবি করে থাকেন মোদির আমলে প্রধানমন্ত্রী সচিবালয় নাকি এতটাই শক্তিশালী যে সব কেন্দ্রীয় মন্ত্রীর ওপর তাদের প্রতিনিয়ত নজর থাকে। আর তাই এহেন মোদির বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ নিজের ক্ষমতা বলে ললিত মোদির মতো ব্যক্তিকে সাহায্য করছেন, কিংবা ললিত মোদির সঙ্গে বসুন্ধরার দীর্ঘদিনের সম্পর্ক মোদির অজানা হতে পারে, এমনটা মানতে নারাজ কংগ্রেস। विदेश मंत्री के परिवार, ललित मोदी और मुख्यमंत्री राजस्थान के परिवार के बीच में तो साफ दिखाई दे रहे हैं प्रधानमंत्री शामिल हैं। সেই সঙ্গে বিজেপির দিকে আরও একটি প্রশ্নও ছুড়ে দিচ্ছে কংগ্রেস, তা হলো ইউপিএ আমলে তৎকালীন রেলমন্ত্রী পবন বনসালের ভাগ্নের বিরুদ্ধে যখন ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল তখন তো তার পদত্যাগ চেয়েছিল এই বিজেপি। একইভাবে তৎকালীন আইনমন্ত্রী অশ্বিনী কুমারের পদত্যাগের দাবিতেও তো সরব হয়েছিল তারাই। এদের কারোর বিরুদ্ধেই অভিযোগ প্রমাণিত না হলেও এরা যদি পদত্যাগ করতে পারেন তাহলে সেই একই কথা কেন মোদির মন্ত্রী কিংবা তার মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে খাটে না? एक ही रास्ता है प्रधानमंत्री के सामने, सरकार बचाने के लिए, मॉनसून के सत्र बचाने के लिए विदेश मंत्री का इस्तीफा और राजस्थान के मुख्यमंत्री का इस्तीफा। সুষমা বসুন্ধরা নিয়ে কংগ্রেসের জোরালো আক্রমণের মধ্যেই আডবাণী অস্বস্তিও বেড়ে চলেছে নরেন্দ্র মোদীর। কখনো সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে আডবাণী বলছেন দেশের বর্তমান নেতৃত্বের অবস্থা থেকে তিনি জোর গলায় বলতে পারছেন না যে ফের একবার জরুরি অবস্থা জারি হবে না। আবার কখনো বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেয়া ইন্টারভিউয়ে বলছেন যে ক্ষমতার অপব্যবহার করবে মানুষই তাকে উচিত শিক্ষা দেবে। স্বভাবতই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে কাকে উদ্দেশ্য করে এসব বলছেন প্রাক্তন উপপ্রধানমন্ত্রী। বিরোধীদের এক বাক্যে দাবি মোদির স্বৈরতান্ত্রিক আচরণই আডবাণীর এই ধরনের মন্তব্যের কারণ, মোদি তার আক্রমণের লক্ষ্য। রাজনৈতিক পর্যবেক্ষকদের বক্তব্য আডবাণী কাকে উদ্দেশ্য করে এসব কথা বলছেন তা নিয়ে বিতর্ক থাকলেও সুষমা বসুন্ধরা অধ্যায় যে মোদির অগ্নি পরীক্ষা তা নিয়ে কারোর মনে কোনো সন্দেহ নেই। भाइयों बहनों, मेरा मंत्र है न खाता हूं न खाने दूंगा। মোদি তার দেওয়া কথা কতটা রাখতে পারেন এই প্রথম তার পরীক্ষা হবে বলে মনে করছে কংগ্রেসও। এবিপি আনন্দ। দেবনাথবাবু, এবার তৃণমূলে আসি। তৃণমূলের অবস্থানটা কি? সৌগত রায় এত সিনিয়র একজন মন্ত্রী ছিলেন, দলের সাংসদ, তিনি বললেন তাকে পাবলিকলি তিরস্কার করা হলো, পার্টির অফিসিয়াল মুখপাত্র নয় এটা বলা হলো। বিধানসভায় আলোচনা করেছেন, যারা আলোচনা করেছেন তারা ভয়ে আছেন যে দলের নীতির উল্টো দিকে মুখ খুলে ফেললাম না তো। এবং কি বলেছেন, এই প্রথম আপনি মানবেন যে একটা ইস্যু যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল, মানে এর আগের কেলেঙ্কারিতে তিনি মন্ত্রিসভা থেকে ছেড়ে বেরিয়ে এসছেন, জাতীয় কেলেঙ্কারিতে এরম উদাহরণও আছে, এই প্রথম 6 দিন 7 দিন হতে চললো, 1 সপ্তাহ ঘুরতে চললো, একটা শব্দ তৃণমূল কংগ্রেস বলেনি। কিসের বাধ্যবাধকতা? দুর্নীতিতে এই প্রথম তৃণমূল কংগ্রেস চুপ, স্পিকটি নট। যাকে শ্রীকুমার বাবু যদি একটু কথা না বলেন তাহলে আমি বলতে পারি। শ্রীকুমার বাবু তো প্রত্যেক যা পোক। আচ্ছা ভালো, প্রভাকর বাবু কথা বললে না না না, প্রভাকর বলবেন না। না না, আমি চেষ্টা করছি। শুনুন, আমি মোটামুটি কটা দিন অনেক পড়াশুনো করে যেটুকু জানিছি, এই ললিত মোদির জন্য শুধু বিজেপি নয়, কংগ্রেস, বিজেপি এবং কর্পোরেট, টপ কর্পোরেটও জড়িত। আপনি লক্ষ্য করুন, মানে
আমেরিকা ইউকেতে যে বিচারটা না আমি একটা নাম্বার তাই জন্যই তো মামাটি সরকার সবার আগে সরব হয় না, লেট দ্য ডকুমেন্ট শুধু না একটা সরব হয়নি তো আপনি বলছেন না শুনুন সমস্যাটা শুধু না দেখুন আপনি বলছেন আপনি ঠিক বলছেন রাজীব বড় ইস্যু পাওয়ারফুল প্যাটেল ঠিক এমন কি মুকেশ আম্বানিও জড়িত আপনি লক্ষ্য করুন তো বিরাট ব্যাপার আপনি বলছেন ইকোনমিক টাইমস আমি পড়ছি না করলে তো পড়বে টু দ্য ফার্স্ট ট্রাইব্যুনাল ইন ইউকে Modi claimed he was told by Ambani that Modi could return in the only if he promises to stay out of Rajasthan politics. Why is it? তার মানে ঠিক আমি বলছি তো কর্পোরেট তিন আমি বলছি এত বড় ইস্যু কংগ্রেস ইস্যু তো বড় পাসপোর্টের ব্যাপারটা কি হলো আপনি লক্ষ্য করুন আমি যে তৃণমূল বলছি না তো আবার কথা বলছেন ফেমাইন ওনাকে ডালছে টেন্ডারিং এভিডেন্স কিন্তু বারবার কোর্ট বলছে ফেরা ফরেন্স এক্সচেঞ্জ রেগুলেটর অফ কাস্টোডিয়ান ইনভেস্টিগেশন তা না করে হোয়াই ইজ ইট ফেমা তার মানে একে সুযোগ করার জন্য আমি বারবারই বলছি লেট দ্য ডকুমেন্টস বি আউট তাকে সবাই পড়বে কংগ্রেস পড়বে শুনুন দুই একজন সবাই শুয়ে থাকবে না আমি বলছি আপনাদের মতো চেঁচাবো আমরা না আপনাদের মতো চেঁচাবো আপনারা সেই আমি বলছি 2010 যখন স্ক্যাম হলো না আমি বারবারই বলছি স্ক্যাম হলো তখন তো তৃণমূল সরকার ছিল ললিত মোদির ব্যাপারটা শুধুমাত্র বিজেপি নয় কংগ্রেস অনেক নেতা জড়িত খুব ভালো তাহলে কি আমি কি সরকার গরিব মানুষের কথা বলে তারা তো সবার আগে লেটস দ্য ডকুমেন্টস বি আউট তাহলে সৌগত রায়কে বকুনি খেতে হবে কেন সৌগত বলছে যে উনি স্টেপ ডাউন করুন হোয়াই উইল স্টেপ ডাউন সবাই অনেকে স্টেপ ডাউন আচ্ছা অনেকে একবার দেখি ঠিক এই ইস্যুতে তৃণমূল কংগ্রেসের কি অবস্থান আসবে সুষমা বসুন্ধরা যে এখন শুধুমাত্র নরেন্দ্র মোদীর দলের অস্বস্তি তাই নয়, অনেকে বলছেন বর্তমানে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলেরও অস্বস্তিতে পরিণত হয়েছেন। তবে কারণটা একটু আলাদা। সম্প্রতি তৃণমূলের বর্ষিয়ান সাংসদ সৌগত রায় বলেছিলেন মন্ত্রী হিসেবে সুষমা স্বরাজের অনৈতিক কোনো কাজ করা ঠিক হয়নি। এরপরই তড়িঘড়ি ডেরেক ওব্রায়েন সুদূর আমেরিকা থেকে টুইট করে জানিয়ে দেন এটা সৌগতর ব্যক্তিগত মতামত, দলের নয়। কিন্তু এরকম ইস্যু হাতে পেয়েও কি আর চুপ থাকা যায়? মুখ থেকে বেরিয়েই আসে। আর বৃহস্পতিবার বিধানসভার অন্দরে হয়ও তাই। বিধানসভায় বিল নিয়ে আলোচনার সময় বিজেপি বিধায়ক শ্রমিক ভট্টাচার্য বেসরকারি লগ্নি সংস্থার কাজকর্ম থামাতে তৃণমূল সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলেন। এরপরই ক্ষিপ্ত শাসক শিবির তাকে পাল্টা আক্রমণ করতে গিয়ে বেছে নেয় ললিত মোদী প্রসঙ্গ। তৃণমূল বিধায়ক উজ্জ্বল প্রামাণিক বলে ওঠেন দিল্লিতে ললিত মোদীর কি হলো? প্রতিবেদন অনুযায়ী তাঁর দেখাদেখি সুর চড়ান অন্য বিধায়করাও। প্রথমে মালা সাহা, তারপর সদ্য পরিষদীয় সচিবের পদ হারানো অসীমা পাত্র প্রশ্ন করেন সুষমা ইস্তফা দিচ্ছেন না কেন? বিজেপির একমাত্র বিধায়ককে বিঁধতে একই মন্তব্য করেন মন্ত্রী বেচারাম মান্নাও। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী এই উত্তপ্ত বাদানুবাদের মধ্যেই সামনের সারিতে এসে বসেন বউবাজারের তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। তিনি আবার দলীয় বিধায়ক উজ্জ্বল প্রামাণিকের কানে তুলে দেন শুধু সুষমা কেন, রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজেও তো অন্যায় করেছেন। আর তৃণমূল বিধায়কদের এই মুখ ফসকে বেরোনো মন্তব্য প্রসঙ্গে অনেকেই কটাক্ষ করে বলেছেন শীর্ষ নেতৃত্বের উচিত ছিল জনে জনে ডেকে ডেকে বলে দেওয়া সুষমা বসুন্ধরা ইস্যুতে দলের লাইনটা কি, তাহলে এই বিভ্রাট হতো না। এবিপি আনন্দ। আমার একটা কথা বলা আছে, তা হচ্ছে যে প্রথম লাল ডায়েরি নিয়ে তো আমরা অনেক লাফাঝাপি দেখেছি টিএমসির, যে কি সব লেখা আছে। আমার প্রশ্ন এরকম একটা নীল একদম এরকম একটা নীল ডায়েরি তারা বার করুন এবং রাস্তায় দাঁড়িয়ে বলুন যে আমরা এটার বিরোধী রয়েছি। বিজেপি টিএমসি নেক্সাস সারদা কেলেঙ্কারিতে যেখানে দাঁড়িয়েছে তাতে দাঁড়িয়ে সবচেয়ে আমার কাছে সবচেয়ে যে আজকে এই মঞ্চে যেটা দেখতে পেলাম যে বিজেপি বিপাকে পড়লে তৃণমূল পাশে এসে দাঁড়াচ্ছে, তেমন তৃণমূলে যখন তৃণমূলের পাশে এসে দাঁড়িয়েছে এই মঞ্চে আজকে দেখতে পেলাম। আর কোন বক্তাদের বক্তব্য সবাই ইন্ডিভিজুয়াল তার মত অথবা দলের মত জানাচ্ছেন। আমরা এই পর্ব এখানেই শেষ করব, শুধু দেখে নেব আমার এই পর্বের বক্তারা কে কি বললেন। এখন
এখন এ পর্যন্তই, আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী সপ্তাহে। সপ্তাহ ভালো কাটুক। Powered by Subhash Bose Institute of Hotel Management, সফল ক্যারিয়ারের সেরা ঠিকানা। সহযোগী নিবেদক Captain 600 EQR, Stronger, Safer, Super Safer এবং NHIT Polytechnic College Durgapur, Pioneer in Diploma Engineering Education।